গণভোট অধ্যাদেশ, এই অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে একই ডেটে, আলাদা ব্যালট। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। 142 অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, আর্টিকেল 8, 48, 56, 142 প্রস্তাবনা। এই সমস্ত বিষয়, এই আর্টিকেলগুলোতে যদি কোনো সংশোধনী আসে তাহলে রাষ্ট্রপতি এটা অনুমোদন করার আগে গণভোট দিতে হবে, সেই গণভোট। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে এই গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। তখন আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। সবাই যখন চাচ্ছে এর আইনগত ভিত্তি কি, আইনগত ভিত্তির জন্য আমরা আর কোনো উপায় দেখিনি। সবাই বললো এটা জনসম্মতি নেওয়া দরকার। আমরা বললাম নেওয়া যেতে পারে। তখন এই গণভোটের জন্য একটা অধ্যাদেশ করতে হয়েছে। প্রশ্নগুলো থাকার কথা ছিল জুলাই জাতীয় সনদে জনগণ সম্মত আছে কি না, অথবা না। এই অধ্যাদেশ জারির আগে এবং জুলাই জাতীয় সনদ জাতীয় সকল রাজনৈতিক দলের রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে, ইন বিটুইন দিস টাইম একটা রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারি করিয়ে দেওয়া হলো, যে আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে ছিল না, নাই। জুলাই জাতীয় সনদেও সে আদেশ, জুলাই জাতীয় সনদেও সে ধরনের অথরিটি দেয়নি, নাই। এখন সেই আদেশের মধ্যে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হলো এবং তার পরবর্তীতে সেই আদেশের কিছু অংশ উদ্ধৃত করে গণভোট অধ্যাদেশ জারি করা হলো। সেগুলো বাই নাও হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে দুইটা আলাদা রিটে। এই যে রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট, এবং গণভোট অধ্যাদেশের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল, সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। আপনাদের কাছে বলি, অধ্যাদেশের মাধ্যমেও আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি এমন কোনো বিধান করতে পারেন না যে বিধানের মাধ্যমে সংবিধানের কোনো ধারা পরিবর্তন হয়ে যায়, টাচ করে। তো সেটা আদেশেও হয়েছে। জাতীয় সনদের বাইরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে যেটা হয়েছে, ওর মধ্যেও সেটা হয়েছে ভায়োলেশন। এবং গণভোট অধ্যাদেশের যে প্রশ্নের মধ্যে এবং আদেশের মধ্যে যে যেন সংস্কার পরিষদের নামে যে সমস্ত বডি ফরমেশনের কথা, শপথ নেওয়ানোর কথা, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়ে যাওয়ার কথা ইত্যাদি অনেকগুলো দিয়ে একটা নিউ কনস্টিটিউশনাল অর্ডার জারি করার মতো হয়েছে। তো সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেটাও পরে হাইকোর্ট কি বলে দেখি। কিন্তু আমার রাজনৈতিক বক্তব্যটা আমি বলি এখন, কথা শেষ হয় নাই। গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন, সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটিমেসি দেব সাংবিধানিকভাবে চতুর্থ তফসিলে, তখন তাদের সমস্ত এই কর্মকাণ্ডগুলো বৈধতা পেয়ে যাবে। আর আইন হিসাবে বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়, আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে,
সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে, অবৈধতা বলছি না। এবং ওভারঅল সংবিধানের ৪র্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর কি, দুই একটা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে। এভরিথিং কভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে তখন। ধন্যবাদ। তো বিচারকরা যে স্বাধীন বলছে, এটার একটু ব্যাখ্যা বলি। সংবিধানে 115 যায় দেখবেন আর কি, বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি? আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই। কিন্তু এখন যে সমস্ত বিষয়ে আপনারা প্রশ্ন করছেন বা অনেকে বলছে, তাতে করে বিচার বিভাগ যদি সুপার স্বাধীন হয় বা সার্বভৌম হয়, তাহলে কি রাষ্ট্রের কল্যাণ হবে? একটা দেয়ার মাস্ট বি এ হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। এখানে যেন ওভারল্যাপিং না হয়, কেউ কারো যেন বাউন্ডারি ক্রস না করে, সেইটার জন্য আইন সচিব দুঃখ প্রকাশ করতেছে। সেটার জন্য আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সড এবং ভেরি ব্যালেন্সড সচিবালয় অধ্যাদেশ সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, এই দুইটা সম্পর্কে খুব ভালো আইন আনতে হবে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে। এই কথাগুলোই বিলের এই যে প্রস্তাবনায় বলা হয়েছে, যেখানে আইনমন্ত্রী রোহিত এবং হেফাজতকরণের বিলটা আনেছেন সেখানে বলা হয়েছে। এবং বিলের ওই যে কারণ সম্বলিত, উদ্দেশ্য কারণ সম্বলিত যে লাস্টে প্যারা থাকে সেখানেও বলা হয়েছে। তা আমাদের অনেক মাননীয় বিরোধী দলের সদস্য প্রস্তাবনা এবং ওই যে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারা বাদে বাকিটা করছে। আমরা কেন জবাব তো দিয়েছি যে আমরা সংশোধিত আকারে যাচাই বাছাই করে আমরা আনবো, এটাই তো কেন উত্তর। কোথায় বলা হয়েছে? বিশেষ কমিটির প্রতিবেদন তো আমার সামনে আছে, এটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, এখানে বলা হয়েছে এই যে, হ্যাঁ কি বলেছে? কত নম্বর? আমার কাছে আছে, নম্বর আছে, দেখতেছি। এটা আছে, এটা হচ্ছে সংশোধিত আকারে সংসদে বিল, সংসদ উত্থাপনের সুপারিশকৃত 15টি অধ্যাদেশের সংশোধিত আকারে আমরা কেন আনি না? এই তো এটা আমরা কি এনেছি, রোহিত এবং হেফাজতকরণ, তাও আনি নাই, যেহেতু এটা একটা টাপন হয় নাই। এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই। সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রোহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখানে বলা আছে সংশোধিত আকারে, সংশোধিত আকারে সংসদে, খেয়াল করেন, সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত 15টি অধ্যাদেশের তালিকা। সংসদ কি শেষ হয়ে গেছে? সংসদে উঠবে তো। সংশোধিত আকারে সংসদ উত্থাপন করব, সংসদের মেয়াদ আছে তো, অধিবেশন তো আরো হবে। ওইটা আমরা যাচাই বাছাই করছি, ওইটাই যাচাই বাছাই করছি। এত আনসার দেওয়ার পরে ঘুমের বিষয়ে, মানবাধিকার বিষয়ে, একটা মিনিট, কি আপনার প্রশ্নটা কি বলেন? সবাই একসাথে বসে। আজকে আমরা একটা পত্রিকায় লিড নিউজ দেখলাম, সেখানে বলা হয়েছে যে একজন আইনজীবী মাজদার হোসেন, তিনি 120 কোটি টাকা মক্কেলের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন। 100 কোটি টাকা। আর 5 কোটি কম বলছে। মাজদার হোসেন সাহেবের রিপোর্টটা আমি পড়েছি, 2টা পত্রিকায় এসেছে, দেখেছি। একজন মক্কেল মাজদার হোসেন সাহেবের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন যে তার কাছ থেকে চেকে 100 কোটি টাকা ঘুষ নিয়েছেন। এবং এই বিষয়ে ওই রিপোর্টেই দেখলাম, সংশ্লিষ্ট রিপোর্টার যখন মাজদার হোসেন সাহেবকে প্রশ্ন করেছেন, উনি তার উত্তর দিয়েছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আপাতত কিছু করণীয় নাই। এটা যদি বার কাউন্সিলে যায়, তার সনদ নিয়ে বার কাউন্সিল বিবেচনা করবেন
এটার সাথে মানি লন্ডারিং ইনভলভড হয়ে গেছে, দ্যাট ইজ অ্যান অফেন্স, মানি লন্ডারিং অফেন্স হয়ে গেছে। এটার সাথে দুর্নীতির অফেন্স জড়িত হয়ে গেছে। এটার সাথে আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের অ্যাক্টের আন্ডারে এটা একটা অপরাধ হয়ে গেছে। তার ইনকাম ট্যাক্স ফাইলে এই টাকাটা দেখানো হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন আসবে। এটা মানি লন্ডারিং উপাদান আছে কিনা এবং দুর্নীতির সাথে ইনভলভ হয়ে গেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখবেন। এটা আইন মন্ত্রণালয়ের আপাতত এখানে কিছু করণীয় নাই। সবাইকে ধন্যবাদ। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো। সেটি হচ্ছে যে সংসদ সচিবালয়, যেটা সুপ্রিম কোর্ট যে সচিবালয়, এটা যখন আইনটা পাস হয়, যখন এটা অন্তর্বর্তী সরকার তখন আমি যত জানি আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। এখন আপনারা বলছেন যে এটা আরো যাচাই বাছাই করার জন্য আপনারা আবার স্টেক হোল্ডারের সাথে বসে মিটিংগুলো করবেন। আমরা জানি অন্তর্বর্তী সরকার প্রায় 6 মাস বিভিন্ন বৈঠক করতে করতে রাষ্ট্রে অনেক টাকা বলা যায় অপচয় করেছে। তো ওই সময় যখন আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এটা কি ওই তৎকালীন ওরা কি আপনাদের সাথে কোনো আলোচনা করে নাই? অ্যাটর্নি জেনারেল আইন প্রক্রিয়ার সাথে, আইন প্রণয়নের সাথে সম্পৃক্ত থাকে না। এই আইনটা নিয়ে যখন আমার সাথে কথা লাস্টের দিকে উত্থাপন করেছিল, আমি বলেছিলাম যে এই ধরনের আইন এই মুহূর্তে আরও বেশি ইনডেপথ স্টাডি না করে করাটা সমীচীন হবে না। যদিও ওনারা আমার কাছে আচ্ছা, আইনমন্ত্রী এই প্রশ্নের উত্তর পার্লামেন্টে দিয়েছে যে উনি এখন ইলেক্টেড এমপি এবং সরকারের আইনমন্ত্রী, আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে যে সরকারের আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা, মানে রাষ্ট্রের। সেই হিসাবে আইনি পরামর্শ যা দেওয়ার তখন দিয়েছে ক্লায়েন্টকে, সেটার সাথে তো এমপি এবং আইনমন্ত্রীর ভূমিকার সাথে তো কন্ট্রাডিক্ট করা যাবে না। ভূমিকার সাথে আমি কন্ট্রাডিক্ট করছি না। আমি এটা বলছি যে তৎকালীন সময় ওনাদের থেকে পরামর্শটা নিয়েছি কিনা অথবা নেয়নি কিনা। পরামর্শ তো দিয়েছে যে এখন করা যাবে না, বললেন তো, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম। পরামর্শ দিয়েছে, স্যাটিসফাইড? আচ্ছা, এরপরে হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা বলেন, আপনার প্রশ্নটা বলেন। মাননীয় মন্ত্রী, আমরা রিসেন্টলি দেখলাম আপনারা 27 জন বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেছেন এবং বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা এটা ব্যাখ্যা তলব করতে পারেন। আবার আমরা আরেকটা বিষয়ে দেখলাম যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যেটা বাতিল করলেন, তখন বলা হলো যে বিচারকদের নিয়ন্ত্রণ সরাসরি সরকারের হাতে চলে আসলো। একদিকে বলতেছে সরকারের হাতে আসলো, আবার আপনার বলতেছে আপনারা ব্যাখ্যা তলব করতে পারেন না। এই বিষয়টা যদি অস্পষ্টতা দূর করতেন একটু। প্রথম কথা হলো, যে কয়েকজন বিচারকের বিরুদ্ধে তদন্ত করা শুরু হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 2টা মিসকন্ডাক্ট, সুপ্রিম কোর্টের সার্কুলারের সুনির্দিষ্ট 2টা মিসকন্ডাক্ট আছে। আপনারা যদি ওই শোকজটা পড়ে দেখেন পেয়ে যাবেন। তার একটা হলো বিচারকরা কোচিং সেন্টারের বিজ্ঞাপন দিচ্ছেন তাদের নাম ব্যবহার করে, যেটা সুপ্রিম কোর্টের নিষিদ্ধ আছে। আর একটা হলো ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বলা আছে বিচারকরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন কি পারবেন না। সেখানেও তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে তাদের মিসকন্ডাক্ট দেখাচ্ছে অ্যাপারেন্টলি আছেন। এবং এই ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে আইনে ক্ষমতা দেওয়া আছে প্রাথমিক তদন্ত করে সুপ্রিম কোর্টকে পাঠানো। এই ধরনের মিসকন্ডাক্ট যখন হচ্ছে, আইন মন্ত্রণালয় আইনের পেরিফেরির মধ্যে থেকেই সুপ্রিম কোর্টকে এই বিষয়টা তাদের কাছে পার্লামেন্টও বলেছি আমরা। এখানে কোনো অ্যাম্বিগুইটির ব্যাপার নেই। একটা দ্বিতীয়ত হলো ওনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যেটা সুপ্রিম কোর্ট তো আমরা পার্লামেন্টেও বলেছি বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি, কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন এটা আমরা করতে পারি না। তারা তাদের ফাংশনিংয়ের ক্ষেত্রে যেমন স্বাধীন, একইভাবে চাকরির তাদেরটা প্রোটেক্টেড। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী যদি মনে করেন কোনো ডিআইজি, কোনো এসপি প্রপারলি ফাংশন করছেন না, উনি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিতে পারবেন। আইন মন্ত্রণালয় থেকে এটা কিন্তু কোনোভাবেই সুযোগ নাই। লেট ইট বি ভেরি ক্লিয়ার। আইনমন্ত্রী আইনজীবী তো, শোনেন, আস্তে 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 আস্তে, আচ্ছা পরে দেখতেছি। এই যে এইটা আইনমন্ত্রী সাহেব তো একজন সর্বোচ্চ মানের আইনজীবী।